আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হামলায় আহত হলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের। লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য ছেড়েছে ৪০,০০০ মার্কিন নাগরিক। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এমন একটি জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে যা নিয়ে সারা বিশ্বের নজর এখন সেদিকেই নিবদ্ধ রয়েছে, এবং এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন হল, হামলায় আহত হলেও নিরাপদে আছেন কি ইরানের সর্বোচ্চ নেতা? এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ যে কোনো দেশের সর্বোচ্চ নেতার নিরাপত্তা সেই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিশাল বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনারা হয়তো জানেন যে বর্তমান ডিজিটাল যুগে যে কোনো সংঘাত বা উত্তেজনার সময় তথ্যের চেয়ে গুজবের ডালপালা অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, এবং এক্ষেত্রেও অনেকেই ধারণা করছেন যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অপ্রমাণিত সূত্রের মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে জনমনে এক ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করা যায়। তবে আন্তর্জাতিক বিভিন্ন দায়িত্বশীল গণমাধ্যম এবং বিশ্লেষকদের মতে ইরানের মতো একটি দেশ, যাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় এবং নিশ্ছিদ্র, সেখানে তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতার কোনো ধরনের ক্ষতি হওয়া বা আহত হওয়ার বিষয়টি খুব একটা সহজ নয়, কারণ এই ধরনের হাই প্রোফাইল ব্যক্তিদের সুরক্ষার জন্য মাটির নিচে তৈরি বাংকার থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির নিরাপত্তা বলয় ব্যবহার করা হয়, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আধুনিক যুগে যুদ্ধ বা সংঘাত শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, বরং এটি একটি ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধেরও অংশ, যেখানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা একটি বড় কৌশল হিসেবে ব্যবহৃত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা অফিসিয়াল সূত্রগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তবে তারা বারবার এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে গিয়েছে এবং তাদের নেতার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে, যা থেকে বোঝা যায় যে এমন গুজবগুলো মূলত প্রতিপক্ষের একটি কৌশল হতে পারে, যাতে দেশের ভেতরে একটি অস্থিরতা তৈরি করা যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে কিছুটা দুর্বল হিসেবে উপস্থাপন করা যায়। ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময়ই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আরেকটি খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে যে এই তীব্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির জন্য একটি বড় ধরনের কৌশলগত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কৌশলগত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ও লজিস্টিক স্থাপনা, রাডার স্টেশন এবং সাপ্লাই চেইন হাব রয়েছে, যা মূলত ওই অঞ্চলে তাদের উপস্থিতি এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছে। এখন প্রশ্ন হল, এই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ আসলে কী এবং এটি আন্তর্জাতিক রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে? বিশেষজ্ঞদের মতে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া মানে শুধু একটি বিল্ডিং বা কিছু যন্ত্রপাতির ধ্বংস নয়, বরং এটি একটি সুশৃঙ্খল চেইন অফ কমান্ড এবং কমিউনিকেশন নেটওয়ার্কের ওপর আঘাত, যা পুনর্নির্মাণ করতে যেমন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তেমনি কৌশলগত দিক থেকেও এটি একটি সাময়িক শূন্যতা তৈরি করে। যখন আমরা শুনি যে ১৭টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন বুঝতে হবে যে এর মধ্যে হয়তো কিছু ছোট পর্যবেক্ষণ পোস্ট রয়েছে, আবার কিছু বড় কমিউনিকেশন হাবও থাকতে পারে। তবে কোনো ক্ষেত্রেই এটি হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি স্থাপনার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এই ক্ষতির ফলে মার্কিন প্রশাসনকে এখন হয়তো তাদের নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে হচ্ছে এবং ওই অঞ্চলে নিয়োজিত তাদের কর্মকর্তা বা কর্মীদের নিরাপত্তার জন্য আরও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হচ্ছে, যা একই সাথে তাদের প্রতিরক্ষা বাজেটের ওপরও একটি বড় প্রভাব ফেলবে।
আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নিয়মিত পড়াশোনা করেন বা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে কোনো একটি স্থাপনায় আঘাত লাগলে তার প্রভাব শুধু সেই নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি গ্লোবাল সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের রুটগুলোতেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল খবর যা বিশ্ব অর্থনীতির মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে তা হল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলোতে ইরানের হামলার হুমকির বিষয়টি, যা প্রমাণ করে যে আধুনিক যুগের সংঘাতগুলো আর কেবল সীমানার ভেতরে বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন অর্থনৈতিক অবকাঠামো এবং সাইবার স্পেসেও সমানভাবে ছড়িয়ে পড়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং যখন কোনো দেশের ব্যাংকিং সেক্টরকে টার্গেট করা হয় তখন তার মূল উদ্দেশ্য থাকে সেই দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং সর্বোপরি সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এই হুমকির পর মধ্যপ্রাচ্যে কাজ করা মার্কিন এবং ইসরায়েলি আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা তাদের সাইবার সিকিউরিটি প্রোটোকলগুলোকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে বলে জানা গেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে হ্যাকিং বা সাইবার অ্যাটাকের মাধ্যমে একটি ব্যাংকের সার্ভার ডাউন করে দেওয়া বা ডেটাবেস ধ্বংস করে দেওয়া কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, বরং এটি একটি বাস্তব সম্ভাবনা যা মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকার লেনদেন বন্ধ করে দিতে পারে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে ভয়াবহ ধস নামাতে পারে। ইরানের দিক থেকে এই ধরনের হুমকি যদি সত্যি হয়ে থাকে তবে এটি হবে এক ধরনের হাইব্রিড ওয়্যারফেয়ার বা মিশ্র যুদ্ধ, যেখানে সরাসরি গোলাগুলির বদলে শত্রুর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এর ফলে সাধারণ গ্রাহক যারা এই ব্যাংকগুলোতে তাদের সারা জীবনের সঞ্চয় গচ্ছিত রেখেছেন তাদের মনে এক ধরনের তীব্র আতঙ্ক তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এই আতঙ্কের কারণেই অনেক সময় মানুষ ব্যাংক থেকে তাদের টাকা তুলে নেওয়ার চেষ্টা করে, যা ব্যাংকগুলোকে আরও বড় তারল্য সংকটের দিকে ঠেলে দিতে পারে। এই চরম উত্তেজনা এবং সংঘাতের খবরের মাঝেই একটি ইতিবাচক এবং মানবিক সংবাদ আমাদের সামনে এসেছে, আর তা হল লেবাননের এই কঠিন পরিস্থিতিতে ফ্রান্সের পক্ষ থেকে ৬০ টন মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ববোধ এবং মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে কোনো দীর্ঘস্থায়ী সংঘাত বা উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ মানুষ, নারী, শিশু এবং বয়স্করা, যাদের সাথে এই রাজনৈতিক বা সামরিক দ্বন্দ্বের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, অথচ দিন শেষে তাদেরকেই নিজেদের বাড়িঘর ছেড়ে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে হয় এবং চরম খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে দিনাতিপাত করতে হয়। লেবানন বর্তমানে এমন একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এমনিতেই বেশ ভঙ্গুর, তার উপর এই নতুন করে তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনা তাদের স্বাস্থ্য এবং লজিস্টিক সাপ্লাই চেনের ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। এই ৬০ টন মানবিক সহায়তার মধ্যে রয়েছে জরুরি জীবন রক্ষাকারী ওষুধ, মেডিকেল সরঞ্জাম, শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার এবং বিশুদ্ধ পানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস, যা এই মুহূর্তে লেবাননের সাধারণ মানুষের জন্য আক্ষরিক অর্থেই জীবন বাঁচানোর মতো একটি বড় সাপোর্ট। ফ্রান্স এবং লেবাননের মধ্যে ঐতিহাসিকভাবেই একটি দীর্ঘ এবং সুগভীর সম্পর্ক রয়েছে, এবং সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই ফ্রান্স হয়তো আন্তর্জাতিক মহলে প্রথম সারির একটি দেশ হিসেবে এত দ্রুত এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এই সহায়তা সামগ্রীগুলো যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, সেজন্য রেড ক্রস এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে, কারণ সংঘাতপূর্ণ এলাকায় এই ধরনের বড় চালানের লজিস্টিক ম্যানেজমেন্ট এবং ডিস্ট্রিবিউশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি কাজ। সংঘাত এবং অনিশ্চয়তার এই পুরো চিত্রটির একটি বিশাল বড় সামাজিক এবং জনমিতিক প্রভাব রয়েছে, আর তারই প্রমাণ হল যুদ্ধ বা এই প্রবল উত্তেজনা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ছেড়ে প্রায় ৪০,০০০ মার্কিন নাগরিকের নিজ দেশে বা নিরাপদ কোনো গন্তব্যে পাড়ি জমানোর খবর। এটি কোনো সাধারণ সংখ্যা নয়। এত বিপুল পরিমাণ মানুষের একটি অঞ্চল থেকে হঠাৎ করে চলে যাওয়া প্রমাণ করে যে সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতার বোধ কতটা তীব্র আকার ধারণ করেছে এবং পরিস্থিতি কতটা অস্থিতিশীল হয়ে উঠেছে। আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু মার্কিন নাগরিক বছরের পর বছর ধরে বসবাস করছেন। কেউ সেখানে চাকরি করছেন বড় বড় তেল কোম্পানি বা বহুজাতিক কর্পোরেশনে, কেউ বা শিক্ষকতা বা চিকিৎসা পেশায় যুক্ত আছেন, আবার অনেকেরই সেখানে নিজস্ব ব্যবসা রয়েছে। যখন এই ধরনের পেশাদার এবং এক্সপ্যাটরা দেশ ছাড়তে শুরু করেন, তখন সেই দেশের স্থানীয় অর্থনীতি এবং বিভিন্ন সেক্টরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, কারণ অনেক প্রজেক্টের কাজ মাঝপথে থেমে যায় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে নেতিবাচক বার্তা যায়। এই বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও লজিস্টিক্যালি অত্যন্ত জটিল একটি বিষয়, যেখানে কমার্শিয়াল ফ্লাইট বাতিল হওয়ার কারণে অনেক সময় সরকারগুলোকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হয়,
যা সাধারণ নাগরিকদের জন্য চরম মানসিক এবং শারীরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নিজেদের সাজানো সংসার, ক্যারিয়ার এবং পরিচিত পরিবেশ ছেড়ে শুধুমাত্র প্রাণ বাঁচাতে এভাবে তড়িঘড়ি করে দেশ ছাড়ার যে মানসিক ট্রমা, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে শিশুদের উপর এর দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে।